জানার চেষ্টা করলাম যে ওই রুট ব্লক রাস্তা বন্ধ করার কারণ কি। রাস্তা বন্ধ করার কারণ যে কয়েকটা, তার মধ্যে মেইন যে কথা, বাহানা কথা অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছে, কিন্তু আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই কয়েকদিন আগে মহারানীতে সম্ভবত কোন একটা জায়গায় রাতের বেলায়, রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নির্মাণ হচ্ছে, সেটা ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরে প্রতিবাদ করে গ্রামবাসীরা দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি ছিল, প্রশাসনের কাছে দাবি ছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম তার রিয়াকশন দেখুন। যারা দোষী, চুরি করেন, যারা এইরকম কাজ করেন, রিয়াকশন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম কি, বাঙালিরা গেট আউট, ওয়ানসা শব্দ লিখে গেট আউট এডিসি থেকে। কেন? আমাকে রাত 1টার সময় সাংবাদিকরা প্রশ্ন যখন করলো, এলাকার মানুষ, আমি জানতে চাইলাম এই ঘটনার মূল যে সূত্র কোন জায়গায়। আমাকে কিছু সাংবাদিক এবং জনগণ বলল, আমাদের প্রদ্যুৎ বাবু, যিনি ত্রিপুরা মাথার সুপ্রিমো, তিনি নাকি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে এডিসি থেকে বাঙালিদেরকে তুলে দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। তার জন্য তার দলের লোকেরা ওয়ান্স গেট আউট ফ্রম এডিসি এরিয়া। আমি অবাক হয়ে গেলাম। এই সেই পার্টি, আমাদের সেই পার্টি ত্রিপুরা মাথা, যে 2023 সনের ফেব্রুয়ারি মাসে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 22 জন বাঙালি প্রার্থী তারা দিয়েছে। আপনাদের মনে আছে? যত শিবলে না, যে পার্টি দাবি করে ত্রিপ্রাসার পার্টি, থামচা আমরা দেখি জনজাতি বা ত্রিপ্রাসার শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস রক্ষার জন্য তারা আন্দোলন করে। এই দলের সুপ্রিমো এখন বলছে এডিসি থেকে বাঙালিদেরকে তাড়াতে হবে। কোন পার্টি? ত্রিপুরা মাথার, যার নেতৃত্বে নিজেকে রাজা দাবি করে প্রদ্যুৎ কিশোর দেব। আমি তার জন্যই বলেছিলাম যে রাজার নামে কলঙ্ক। একটা সময় আমি বলেছিলাম, দুঃখ হয় যখন যেভাবে যার দরকার, যাকে দরকার, সেই সময় তার পক্ষে বলে, আবার বিরুদ্ধে বলে। একটা সময় এই ত্রিপুরা মাথার জন্ম হয়েছিল, জন্ম অঙ্ক রেখে যে ত্রিপ্রাসা যারা 19টা সম্প্রদায় তোমরাই আন্দোলন থেকে ত্রিপ্রালের মানা হিরেছে। ত্রিপ্রাসারা সব এক হয়ে থামচা হয়ে আন্দোলন করে ত্রিপ্রালের পাওয়া যাবে। এডিসি নির্বাচন 3 বছর আগে বলেছিল, একবার শুধু এডিসি কে ভোট দিয়ে এডিসি ক্ষমতায় আইনা দেখানো। 10 তারিখ এপ্রিল এডিসি নির্বাচনের রেজাল্ট হবে, 11 তারিখ ত্রিপ্রালের আমরা পেয়ে গেছি। তার জন্য আমার রাজেন্দ্র বাবু বলছিলেন, এডিসি 3 বছর হয়ে গেল, এই যে অ্যাসেম্বলি বিধানসভা নির্বাচনও 1 বছর হতে চলছে, ত্রিপ্রালের জন্য আন্দোলন কোথায়? আপনারা হয়তো বা জানেন, আমাদের এখানকার বিধায়ক কি না, পল দাংশু। পল দাংশু, এটা তো ভাই আমরা আমেরিকা, ইংল্যান্ডের নাম শুনি, এরকম ত্রিপুরাতে খুব কমই শুনতে পাই। পল দাংশু বাবু এখন কোথায় যায়? খাসি হিলে, জয়ন্তিয়া হিলে। কেন যায়? ওনার আকা, ওনার প্রভু, ওনার ভগবান শিলংয়ে ব্যবসা বাণিজ্য করেন। ত্রিপুরা ক্যাসল নামে 5 স্টার হোটেল আছে, আমি শুনলাম। ত্রিপুরাতে থাকেন না উনি, ত্রিপুরা স্বামী ভাগে কাবু, কিন্তু তুমি ত্রিপুরা বলখান মেঘালয়। উনি যদি বলেন যে এডিসি থেকে বাঙালিদের হটাও, উনি কি করে শিলংয়ের মধ্যে হোটেল করে বসে আছেন? ওনার ওইখানে জায়গা আছে তো। মেঘালয়ের খাসিরা, জয়ন্তীরা যদি বলে তুমিও চলে যাও, কি হবে তখন? এই রাজবাড়ির রাজাকে জায়গা দান করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গে বাঙালি এলাকায় আছে তো রাজবাড়ি, রাজমাতাও থাকেন ওইখানে গিয়ে বাংলায়। সেখানে বাঙালিরা যদি বলে তোমার রাজা আমরা মানি না, চলে যাও এখান থেকে,
আরে ভাই, এটা ইন্ডিয়া তো না, ভারতবর্ষ তো। ভারতের যারা নাগরিক, নিয়ম অনুসারে আমরা সব জায়গায় থাকতে পারি। কিন্তু আপনারা চিন্তা করবেন এই দলটা কিরকম সাম্প্রদায়িক। যখন বাঙালিদের দরকার তখন 22 জন প্রার্থী দিয়ে দিল। তিপ্রাসা যারা, চিন্তা করবেন, ওয়ানসুকি পয়সা যদি 22 জন ওই বাঙালি আমার ক্যান্ডিডেট তিপ্রা মাথায় জয়লাভ করত, 20 জন তিপ্রাসা ক্যান্ডিডেট জয়লাভ করত, 42 জন, আমি ধরে নিলাম 42 জনে জয়লাভ করল। এবারে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে 22 জন যে পক্ষে, সেটাই তো হবে ডিসিশন। 22 জন যে করছে না, এমনও সংখ্যাগরিষ্ঠ নামলে না 20 জন বেশি, 22 জন। ভগবান বাসির কাছে ন ওয়াই ছাড়া যদি 22 জন এমএলএ থাকা গিয়ে তিপ্রা মত চিনি অবস্থা খুব কাহিল উগ্রমান অবা আঙুল তিপ্রা মথানি 129 কক্সাইড একজনও পাস করেনি, তার জন্য বেঁচে গেছেন তিপ্রা ছাড়া। আমি যদি তাদের ভাষায় কথা বলি আর কি, কারণ ভগবান আছেন, ভগবান চান না ত্রিপুরা রাজ্যের মধ্যে আর একটা দাঙ্গা হোক। এবং তার জন্য ত্রিপুরার মানুষ এখন বুঝে গেছেন প্রদ্যুৎ বাবুদের এই ছল চাতুরি। তিপ্রাসা বলে ওই আগরতলায় গেলে আবার তাপস দে ওনার উপদেশটা, তাপস দেখে বাঙালি, এই বাবু উপদেশ দে কাকে? প্রদ্যুৎ বাবুকে। তিপ্রাসারা আপনারা আস্তে আস্তে বুঝার চেষ্টা করবেন। আর এখানে যারা আজকে এসছেন, তিনি যারা যোগদান ফাইকা বিজেপিও আমরা ধন্যবাদ থামাই দেব, কারণ আমরা বুঝিও চিনি বিজেপি ফেলে নেবে। তিপ্রাসা ইনি সানাই কিন্তু ওয়াই সবাই বলতাম নাই, ও শিলং থাকবো তোমরাই, ও দিল্লি থাকবো ক্লাই করবো 5 স্টার হোটেল। ত্রিপুরা রাজ্য বুংসাকালে পরিষ্কার খেয়ে আং আর দায়িত্ব করে এমডিসি से नहीं एमएलए से नहीं त्रिपुरा नुपुरा अपनी भाई बो बिरी दायित्व याकाराई ও মেঘলে থাকছে। দায়িত্ব নিতে এখন উনি রাজি না প্রদ্যুৎ বাবু। উনি পরিষ্কার বলেছেন এখন আমার দায়িত্ব শেষ। এমএলএ আছে, এমডিসি আছে, ইএম আছে। আর এমডিসি এমএলএ দের অবস্থা কি? অনিমেষ দেববর্মার নেতৃত্বে 6 দিন যাবত দিল্লিতে আছে এখন। আপনারা জানেন এই কথা? অনেকেই জানেন হয়তো। কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কিসের জন্য? ত্রিপুরাল্যান্ডের জন্য না বন্ধুরা। অনিমেষ দেববর্মা উপমুখ্যমন্ত্রী হতে চান, উপজাতি কল্যাণ মন্ত্রী হতে চান, জনজাতি কল্যাণ মন্ত্রী। আরডি ডিপার্টমেন্ট লাগে, ট্রাভেল ওয়েলফেয়ার তাদের লাগে। 13 জনের মধ্যে 3-4 জন মন্ত্রী হওয়া দরকার। ত্রিপুরাল্যান্ডের জন্য না, জনজাতির জন্য কথা বলতে না, কথা বলতে গেছে যাতে বিজেপি নিয়ে অ্যালায়েন্স করে অনিমেষ দেববর্মা যারা আছেন এমএলএরা তাদেরকে মন্ত্রিসভায় মন্ত্রী দিয়ে আবার আগের মতো মরা দেহে প্রাণ আমরা বিজেপি দেব না কোনোদিন। আমি বলে গেলাম নরেন্দ্র মোদী এত বোকা না। আমরা তাদের ছাড়া সরকার গঠন করেছি। এই মাথাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে লড়াই করে ত্রিপুরার জনগণ বিজেপির পক্ষে রায় দিয়েছে। এখন মন্ত্রী সবাই আমাদের তাদের দরকার নেই, পরিষ্কার কথা। আর আমি একটা কথা বলেছিলাম, ডক্টর মানিক সাহাকে না বলে, রাজীব ভট্টাচার্যকে না বলে, রেবতী ত্রিপুরাকে না বলে দিল্লিতে গিয়ে 10 দিন দেখা করলেও অমিত শাহ তাদের সঙ্গে দেখা করবে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তার জন্যই 5-6 দিন যাবত দিল্লিতে হাওয়া খাচ্ছে এই ঠান্ডায়। দেখা করার সুযোগ নেই। আমি শুনছি আজকে না হয় কালকে আসবে অনিমেষ বাবুরা। যাক না দিল্লিতে, 1 মাস থাকুক। ডক্টর মানিক সাহা যদি একটা হেলো না করে, রাজীব ভট্টাচার্য যদি বলে ভাই সাহেব একবার মুলাকাত कीजिए, একবার সময় দিয়ে दीजिए, नहीं तो नहीं हो। এই কথা যতদিন না বলবে হবে না। রাজা না, ভারতবর্ষে এখন রাজা কেউ নেই, সব প্রজা আমরা, সব নাগরিক আমরা। ভারতের স্বাধীনতা মানে স্বাধীন হওয়ার পরে ভারতের সংবিধান অনুসারে আমরা সবাই এই দেশের নাগরিক, কেউ রাজাও না প্রজা। যে রাজা দাবি করে সেও নাগরিক, এটা তো আমরা স্বীকার করি। কিন্তু রাজা বললে রাজার কোনো মর্যাদা নেই। এখন সংবিধানে পরিষ্কার আছে, সংবিধানের 14 নম্বর ধারায় লিখা আছে সাম্যের অধিকার। রাষ্ট্রপতি থেকে
জুমিয়া, সবজি বিক্রেতা, সবাই আমরা ভারতীয় নাগরিক, সবার মর্যাদা সমান। এই হচ্ছে বিরোধী দলের ভূমিকা। আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ প্রত্যেক দিন যোগদান হচ্ছে। আজকে এখানে 129 পরিবারে আরো 142 পরিবারে 403 ভোটার আজকে যোগদান করছে এখানে। প্রত্যেক দিন মথা ভাঙছে মথা। আমি এর আগে সেদিন অমরপুরের অম্পিতে আমি ছিলাম, সেই দিনও প্রায় 164 না 68 ভোটার যোগদান করলো। গতকাল 4টা জায়গায় যোগদান সারা ত্রিপুরা, যে আমার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে আমরা সবাই বিভিন্ন জায়গায় করা। আজকে এখানে হচ্ছে এবং কোন কোন জায়গায় হবে বিকেল বেলায় খবর পাওয়া যাবে, কারণ আমিও এসেছি সকালবেলা। এখানে কারা আসছে? সব মাথা ভেঙে বিজেপিতে আসছে। এখানে আমি শুনলাম 7-8 পরিবার কংগ্রেস আর 10 পরিবার সিপিএম, সব মাথা। কেন? মাথার মাথাই নেই এখন, তো মাথায় থেকে লাভ কি? এই হচ্ছে কথা। এখন নরেন্দ্র মোদী দেখুন, একটা নরেন্দ্র মোদী এবং বিজেপির কথা বলি। এক সময় তারা বলেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে, এখানে খ্রিস্টান অনেক আছে এই নেপাল জেলা এলাকায়, চার্চ রাখবে না বিজেপিরা, মসজিদ রাখবে না মুসলিম ধর্মের, বুদ্ধ মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করবে, কারণ বিজেপি হিন্দু সাম্প্রদায়িক। রাম মন্দিরে তো সুন্দর রাম মন্দির হয়ে গেল, কোন মসজিদ আমরা ভাঙলাম? কোন চার্চ আমরা ভাঙচুর করলাম নাকি? না, কোন অন্য সম্প্রদায়কে আমরা এখান থেকে তাড়িয়ে দিলাম। আপনারা দেখেছেন সারা বিশ্বের মানুষ এখন রাম রাম বলছে। মুসলিম ধর্মের লোক, মুসলিম ধর্মের নেতারা সে রাম মন্দিরে গিয়ে বলছে রাম একজন মহাপুরুষ, রামকে আমরা ভারতের সমস্ত কিছু পাবি, রামের মধ্যে ভারতবর্ষের সমস্ত কিছু আমরা পাবি, যা নাই ভারতে তা নাই ভারতে। একটা বাংলায় প্রবাদ আছে, অর্থাৎ ভারতে যদি ভারতের বাইরে অন্য জায়গায় কিছু খুঁজতে যাওয়া নিরর্থক, সবকিছু ভারতে। খ্রিস্টান ধর্মের বড় বড় ধর্ম যারা যাজকরা আমাদের রাম মন্দিরের উদ্বোধনের দিন উপস্থিত। সুপ্রিম কোর্টের মাধ্যমে সুন্দরভাবে রাম মন্দির যেমন হয়েছে, আগামী দিনে মসজিদ হবে, বুদ্ধ মন্দির হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কোথাও কিছু করছি না। মন্দির যেমন আমরা করছি, সিপিএমরা নাকি এখন প্রচার করে চাল বন্ধ করবে, রেশনে চাল পাওয়া যাবে না। আমি আজকে ঘোষণা দিচ্ছি, একটু আগে আমরা একটা নোটিশ দেখছিলাম, ত্রিপুরা সরকার, রাজ্য সরকার আবার ঠিক করেছে প্রত্যেক পরিবারকে রেশনে এক্সট্রা 5 কেজি চাল দেবে, তাদের টাকা দেবে। নরেন্দ্র মোদী 5 বছরের জন্য, আগামী 5 বছর, এই গেল 5 বছর না, আগামী 5 বছর আমরা বিনামূল্যে রেশনে চাল ডাল দেব ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। আবার আমরা মাথার মতো 10 তারিখ রেজাল্ট, 11 তারিখ সবকিছু দিয়ে দিতেছি, এই কথা বলি না। আমরা আগে দেই, তারপরে আমরা বাসন দিই। নরেন্দ্র মোদী আরো 5 বছর গরিব মানুষকে চাল খাওয়াবেন, গরিব প্রবণ আরো ফাইনে 5 বছর পর্যন্ত তাকে ওরা মাইরো কর্মচারী নাই।